বাজছে সুরে, গল্প আসছে শনিবার। নমস্কার, আমরা গল্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্প সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য মনোজ সেনের লেখা ভূত বলে কিছু নেই। মনোজ সেন, তিনি জন্মগ্রহণ করেন 1941 সালে। কলকাতাতেই তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। তিনি তার কর্মজীবন শুরু করেন ইঞ্জিনিয়ার হিসেবে। পাশাপাশি চলতে থাকে তার সাহিত্য চর্চা। রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প সরল অঙ্কের ব্যাপার। এছাড়াও লিখেছেন বহু রহস্য রোমাঞ্চ, ভৌতিক গল্প ও উপন্যাস। এই গল্পটি আমরা নিয়েছি কাল রাত্রি নামক বই থেকে, যেটি তিনি প্রকাশ করেছিলেন 2008 সালে। গল্প পাঠে শুভদিন, গল্পের সূত্রধার আমি পায়েল। শুরু হচ্ছে ভূত বলে কিছু নেই। শ্রীকান্ত বসু আর প্রদীপ গুপ্ত অভিন্ন হৃদয় বন্ধু। যদিও দুজনের স্বভাবে কিছুমাত্র মিল নেই। শ্রীকান্ত মানে কানুবাবু হলেন চটপটে, হাসি খুশি আর চঞ্চল প্রকৃতি, আর প্রদীপ মানে ভোলাবাবু হলেন ঠিক তার উল্টো, শান্ত এবং গম্ভীর প্রকৃতির। একটু সুযোগ পেলেই যত্রতত্র অকাতরে ঘুমিয়ে পড়তে পারেন। দুজনেই কলকাতার কাছে একটা কারখানায় চাকরি করেন, কিন্তু প্রত্যেক বছর পুজোর ছুটিতে নিয়ম করে দুজনে বেড়াতে বেরিয়ে পড়ে। কানুবাবুর একটা পুরনো মডেলের ফোর্ড গাড়ি আছে, সেটিই ওদের বাহন। এই দুজন নাকি যতবারই বেড়াতে বের হন ততবারই কোনো না কোনো মারাত্মক অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিয়ে ফেরেন। কত কি যে ঘটেছে ওদের এই ঘোরার সময়। কখনো খেয়েছেন বাঘের তাড়া, কখনো হাতি পথ আটকেছে, কখনো আবার ডাকাতে ধরেছে। কোনো রকমে প্রাণ হাতে করে ফিরে এসেছেন প্রত্যেকবার। তা সেবার ওরা স্থির করলো নাগাল্যান্ড যাবে। কোহিমায় ভোলাবাবুর মেজদার বন্ধু পরিতোষ হালদার চাকরি করে। অনেক দিন থেকেই যেতে বলছেন দুজনকে। মস্ত বাংলোয় থাকেন একা মানুষ, কাজেই কোনো অতিথি এলে অত্যন্ত খুশি হয়। আতিথেয়তার কোনো অভাবও হয় না। পুজোর ছুটির সঙ্গে আরও কিছুদিনের ছুটি যোগ করে সপ্তমীর দিন দুই বন্ধু বেরিয়ে পড়লেন। কোহিমা পর্যন্ত যেতে কোনো অসুবিধে হলো না তেমন। কানুবাবুর গাড়ি চালানোর কষ্ট ভুলিয়ে দিলেন গুয়াহাটি থেকে কোহিমা যাওয়ার রাস্তার দুপাশের অপূর্ব দৃশ্য। বর্ষার ঘন সবুজ জঙ্গলে ঢাকা পাহাড়ের যে রূপ, তা যে কোনো মানুষেরই সমস্ত ক্লান্তি দূর করে দিতে পারে। ভোলাবাবু অবশ্য সমস্ত রাস্তাটাই ঘুমিয়ে কাটালেন। কানুবাবুর বেসুরো গলায় উদ্ভট গানগুলো তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। গোলমালটা বাঁধল ফেরার সময়। পরিতোষবাবুর দিলদরিয়া স্বভাব আর অকৃপণ অতিথি সৎকারের ফলে দুজনে অত্যন্ত সন্তুষ্ট চিত্রেই রওনা হয়েছিলেন। কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই নামল তুমুল বৃষ্টি। যদিও রাস্তা জনহীন, কোনো গাড়ি বা লরির চিহ্ন মাত্র নেই, তবুও এরকম বর্ষায় গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। কানুবাবু কিন্তু গাড়ি চালিয়ে যেতেই থাকলেন, কারণ থামতে তার মোটেই ভালো লাগছিল না। ঘন জঙ্গলের মধ্যে কোথায় গাড়ি দাঁড় করাবেন? যদিও তখন সকাল 8টা, কিন্তু জঙ্গলের নিশাচর জন্তু জানোয়ারেরা সবাই যে নিয়ম মেনে শুতে গেছে সেরকম কোনো স্থিরতা নেই। তার উপর বিপজ্জনক মানুষেরও কোনো অভাব নেই। কাজেই খুব সাবধানে হেডলাইট জ্বেলে প্রায় আন্দাজে রাস্তার নিশানা রেখে আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলেন কানুবাবু। ভোলাবাবুর কোনো বিকার নেই, তিনি অকাতরে ঘুমোতে লাগলেন। কিছুটা যাওয়ার পরেই এমন একটা দৃশ্য দেখলেন কানুবাবু যে তাকে গাড়ি দাঁড় করাতেই হল। রাস্তার ধারে একটা প্রকাণ্ড গাছের নিচে একটি নাগা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পরনে স্কুল ইউনিফর্ম, পিঠে স্কুল ব্যাগ, বয়স 11 কি 12 হবে। হাপুস নয়নে কাঁদছে মেয়েটি। তার সর্বাঙ্গ ভিজে গেছে, সেজন্যই বোধহয় থরথর করে কাঁপছে। কানুবাবু গাড়ি দাঁড় করালেন বটে, কিন্তু মেয়েটি এগিয়ে এলো না। যেখানে ছিল সেখানে দাঁড়িয়েই উদ্বিগ্ন চোখে গাড়িটাকে দেখতে লাগলো। কানুবাবু ইঞ্জিন বন্ধ করে জানালা নামিয়ে বললেন, তুমি কি ইংরেজি জানো? মাথা নেড়ে মেয়েটি জানালো যে সে জানে। এরকম নির্জন জায়গায় এই বৃষ্টির মধ্যে তুমি একা দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাবে তুমি? জিজ্ঞেস করলেন কানুবাবু। এইবার মেয়েটি আস্তে আস্তে এগিয়ে এলো। কানুবাবুকে দেখে আর তার কথা শুনে একটু বোধহয় ভরসা পেল। তারপর ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, আমি স্কুলে যাচ্ছিলাম, দেরি হয়ে গিয়েছিল, তাই বন্ধুরা আগে চলে গেছে। ভেবেছিল দৌড়ে ওদের ধরে ফেলবো। এখন এমন বৃষ্টি নামলো, এই অবস্থায়
আমি স্কুলেও যেতে পারছি না, বাড়িও ফিরতে পারছি না। বলে আবার কান্না শুরু করলো। এ বাবা, আবার কাঁদে মেয়েটা। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? জিজ্ঞেস করলেন কানুবাবু। এখান থেকে মাইল 1.5 দূরে আমাদের গ্রাম, ওই দিকে। বলেই মেয়েটি কানুবাবুরা যেদিকে যাচ্ছিলেন সেদিকেই আঙুল তুলে দেখালো। ওই টিলাটার পাশে। তবে তো আমাদের পথেই পড়বে। তুমি গাড়িতে উঠে এসো, আমরা তোমাকে পৌঁছে দেব। তোমাদের গ্রাম পর্যন্ত গাড়ি যাবে? যাবে। মাঝখানে একটা নদী আছে, তবে তার উপরে একটা ব্রিজ আছে। তবে তো ভালোই হলো, উঠে এসো উঠে এসো। মেয়েটি ইতস্তত করছিল। কানুবাবু বললেন, উফ, কি হলো, দেরি করছো কেন? তোমার সাথে ওই লোকটি অমন ভাবে পড়ে আছে কেন? মাতাল? আরে আরে না না, ও ঘুমোচ্ছে, সবসময় ঘুমোয়। বলে কানুবাবু ভোলাবাবুকে এক ধাক্কা মেরে বললেন, তাই বলো, দেখ, এই মেয়েটি তোকে দেখে মাতাল ভাবছে। ভাববেই তো, এই সকালে কেউ ঘুমোয় কখনো? ভোলাবাবু আড়মোড়া ভেঙে উঠে বললেন, মেয়ে, আরে তাই তো, একে বৃষ্টিতে আটকে গেছে বুঝি। কানুবাবু বললেন, ওকে বাড়ি পৌঁছে দেব, কাছেই গ্রাম। ভালোই হলো, একটা নাগা গ্রামও দেখা হয়ে যাবে। মেয়েটি তখন ইতস্তত করছে দেখে কানুবাবু একটু অধৈর্য হয়ে বললেন, আবার কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে কোনো লাভ আছে কি? মেয়েটি বলল, আপনার গাড়ির সিট কিন্তু ভিজে যাবে। আরে ভিজুক না, সে তোমাকে এত ভাবতে হবে না, তুমি উঠে এসো জলদি। অত্যন্ত সংকুচিতভাবে মেয়েটি গাড়ির পেছনের সিটে উঠে বসল। বসেই বলল, আমি অত্যন্ত লজ্জিত আপনাদের এরকম ভাবে বিব্রত করলাম। কানুবাবু বললেন, ওসব কথা ছাড়ো তো, এখন আমাদের রাস্তা দেখাও। বলেই গাড়ির ইঞ্জিন চালু করার জন্য চাবি ঘুরিয়ে সেলফ স্টার্টারের বোতাম টিপলেন। গাড়ি স্টার্ট হলো না। যতবার বোতাম টেপেন কানুবাবু, ততবারই গাড়ি চ্যাঁ হ্যাঁ 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 করে আর্তনাদ করে থরথর করে কাঁপে, কিন্তু তার ইঞ্জিন আর চালু হয় না। এই খেয়েছে, ইঞ্জিন নির্ঘাত ঠান্ডা হয়ে জমে গেছে, কি হবে এখন? ভাবলেন কানুবাবু। কিন্তু স্টার্ট তো করতেই হবে, এরকম ভাবে রাস্তার মাঝখানে তো দাঁড়িয়ে থাকা যায় না। প্রবল বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে বেরুতে বাধ্য হলেন কানুবাবু। ভোলাবাবুকে বলে লাভ নেই, কারণ তিনি আবার ঘুমিয়ে পড়েছেন। বনেটের ডালা খুলে স্পার্ক প্লাগগুলো নাড়াচাড়া করলেন, কিন্তু তাতে আর কি লাভ? আগুন জেলে সেগুলো গরম করা দরকার। কোথায় আগুন জ্বালাবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন আর কি করা যায় ভাবছেন কানুবাবু। এমন সময় দূর থেকে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। এই দিকেই আসছিল গাড়িটা। বৃষ্টি প্রায় নিশ্চিদ্র পর্দার পেছনে একজোড়া হেডলাইটের ম্লান আলো দেখা গেল। গাড়ি তখন নিশ্চয়ই সাহায্য পাওয়া যাবে। এই ভেবে কানুবাবু এগিয়ে গেলেন পেছনের গাড়িটার দিকে। 2 হাত তুলে থামতে বললেন। গাড়িটা থামল। দেখা গেল সেটা একটা জিপ, স্থানীয় পুলিশ স্টেশনে। পুলকিত চিত্তে কানুবাবু জিপের কাছে চলে এলেন। জানালা খুলে মুন্ডু বের করে একজন অফিসার বললেন, কি হয়েছে? কি গাড়ি খারাপ? নাক চোখ থেকে জল ঝেড়ে ফেলে কানুবাবু বললেন, হ্যাঁ মশাই, স্টার্ট তো কিছুতেই নিচ্ছে না। তবে সেটা বড় কথা নয়, আমাদের গাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, সে বাড়ি ফিরতে পারছে না এই রকম আবহাওয়ায়। আপনারা যদি দয়া করে ওকে পৌঁছে দেন আর সেই সঙ্গে একজন গাড়ির মিস্ত্রিকে খবর দিয়ে দেন তো বড় উপকার হয় আমাদের। আচ্ছা, মেয়েটির বাড়ি কোথায়? ওই টিলাটার ওপাশে। ওই টিলাটার ওপাশে? মেয়েটি এখনও রয়েছে আপনার গাড়িতে? বলতে বলতে প্রবল বৃষ্টি অগ্রাহ্য করে লাফ দিয়ে জিপ থেকে নামলেন পুলিশ অফিসার। কোমরের খাপ থেকে রিভলভারটা বের করে উত্তেজনায় কাঁপা কাঁপায় গলায় বললেন, চলুন তো। কানুবাবু বেশ আশ্চর্য হলেন। বললেন, আরে আরে, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন মশাই? মেয়েটির নিতান্তই অল্প বয়স, স্কুলে পড়ে জি।
অফিসার বিরক্ত গলায় বললেন। কোনো কথা বলবেন না, চুপচাপ আসুন। অফিসারের পেছনে পেছনে জিপ থেকে 3 জন বন্দুকধারী কনস্টেবলও নেমে বসেছিলেন। তারা 4 জন মিলে কানুবাবুর গাড়িটা ঘিরে ফেলল। অফিসার গাড়ির ভেতরে উঁকি মেরে বললেন, কোথায় মেয়ে? আর এ কে, মরে গেছে নাকি? অফিসার বললেন। কানুবাবু বেশ আশ্চর্য হলেন, বললেন, মেয়েটি নেই? তাহলে আপনাদের দেখেই পালিয়েছে। আর ও আমার বন্ধু মারা যায়নি, ঘুমোচ্ছে। বাবা, এমন ঘুম? মেয়েটিকে ঠিক দেখেছেন তো আদৌ? নিশ্চয়ই ঠিক দেখেছি। দেখুন না, পেছনের সিট আর তলার পা রাখার জায়গাটা কেমন ভিজে রয়েছে। অফিসার বললেন। না, একেবারেই ভিজে নেই, একেবারেই নয়। বলেই কনস্টেবলদের বললেন, তোমরা জিভে বসো, আমি আসছি। দরজা খুলে পিছনের সিটে বসলেন অফিসার। বসে কানুবাবুকে বললেন, আপনি উঠে আসুন আর আপনার বন্ধুকে ঘুম থেকে তুলুন। ওকে বলুন যে আজ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন দুজনে। এইবার একটু ভয় পেলেন কানুবাবু। ধাক্কা মেরে ওঠালেন ভোলাবাবুকে, বললেন, ওই শোন একবার, ইনি কি বলছেন? অফিসার ভোলাবাবুকে জিজ্ঞেস করলেন, আপনিও মেয়েটিকে দেখেছেন? কোন মেয়ে? ও সেই যাকে কানু বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল, সেই? সেটা আপনাকে পরে বলছি। আচ্ছা, মেয়েটি কি লাল আর সবুজের চৌথুবি ডিজাইনের স্কার্ট এবং সাদা জামা পরেছিল, তাই তো? সাথে গাঢ় নীল রঙের স্কুল ব্যাগ। ঠিক তাই। গেল কোথায় সে? কোথাও যায়নি, এখানেই রয়েছে। একটা শিকার ফসকেছে আর একটার আশায় বসে রয়েছে। কি যে বলেন তো ঠিক নেই। শিকার আবার কি? ওইটুকু একটা বাচ্চা মেয়ে। তাহলে শুনুন, ওই যে টিলাটি দেখছেন, যার ওপাশে মেয়েটির হচ্ছে গ্রাম, ওটার পেছনে যাওয়া কাঁচা রাস্তাটি, ওই হাইওয়ে থেকে বেরিয়ে সামান্য কিছু দূরে গিয়ে একটা সুচস্র বাঁক নিয়ে বিপজ্জনকভাবে খাড়া নেমে গেছে একটা পাহাড়ি নদীতে। যারা এইসব পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে অভ্যস্ত, তাদের পক্ষেও সেই উতরাইতে সামলে চালানো প্রায় অসম্ভব। আর যারা অভ্যস্ত নয়, তাদের পক্ষে হুড়মুড় করে গিয়ে নিচে নদীর প্রচণ্ড স্রোতের মাঝে আছড়ে পড়া ছাড়া আর গতি নেই। আর সেই পড়ার অর্থ হচ্ছে অবধারিত মৃত্যু। ব্রেক কষলে লাভ হয় না? না, গাড়ি তাহলে ডিগবাজি খেয়ে নদীর মধ্যে পড়বে। আর ব্রেক কষবেন কখন? বাঁকটা ঘোরার সঙ্গে সঙ্গে এই তো উতরাই, তার ওপর এই বৃষ্টি। 1 হাত দূরের গাছটাই দেখা যাচ্ছে না তো আর রাস্তা। ওই মোড়ে যানবাহনকে সতর্ক করার জন্য বড় বোর্ড রয়েছে। এই বৃষ্টিতে সেটাও কি কারোর নজরে পড়ে? কানুবাবু বললেন। কিন্তু মেয়েটি যে বলল নদীর ওপর একটা ব্রিজ আছে। হ্যাঁ ছিল, 15 বছর আগে একটা বন্যায় ভেঙে গিয়েছে। এখন একটা দড়ির সাঁকো রয়েছে, তার উপর সাইকেল ছাড়া আর কোনো কিছু যাবে না। আপনার এই গাড়ি তো নয়। আর নদীর ওপারে গ্রামটা? সেটা আছে, মেয়েটা ওই গ্রামেই থাকতো। হ্যাঁ, প্রায় 12 বছর আগে এমন এক সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে। ড্রাইভারের খুব একটা দোষ ছিল তা বলা যায় না। বৃষ্টি হচ্ছিল খুব জোরে, বেচারা দেখতে পায়নি। যখন দেখেছে তখন আর সামলাতে পারেনি। আর তারপর থেকেই এই 12 বছরে প্রায় 8-10টা গাড়ি এই একই রাস্তা দিয়ে নেমে নদীতে পড়ে যেত। প্রায় 14-15 জন তো মৃত্যু হয়েছে, কেবল একজন গুরুতর আহত হয়ে বেঁচেছিল কিছুটা। মারা যাওয়ার আগে সে বয়ান দিয়েছিল যে তার থেকে আমরা জানতে পারি কেন এই গাড়িটি প্রবল বৃষ্টির মধ্যে হাইওয়ে ছেড়ে ওই দুর্গম মৃত্যুর দিকে পাড়ি দিয়েছে। তা না হলে হয়তো এই ঘটনা একটা রহস্যই থেকে যেত। আমাদের ওপরওয়ালা তো ওই বয়ান বিশ্বাস করেনি। তারা বললেন দুর্ঘটনার ফলে লোকটির নাকি মাথা খারাপ হয়েছে, তাই উল্টোপাল্টা বকছে। তাছাড়া তারা এই ব্যাপারটাকে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পেয়ে থাকে। আন্তর্জাতিক হস্তক্ষেপ বাদ দেওয়া যায়ই না। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে মেয়েটি ভূত, আর এসব ভূতের প্রতিহিংসার ব্যাপার? অফিসিয়ালি আমি আপনাকে কথা বলতে পারবো না। আমি ভূতে বিশ্বাস করি না মশাই। বেজার মুখ করে বললেন কানুবাবু। না করতে পারেন,
আপনার গাড়িটা কিন্তু করে, আর সেই জন্যই সেই ভয় স্টার্ট নেয়নি, যে কারণে আপনারা এখনও জীবিত আছেন। যাকে গাড়ির বনেটটা একবার খুলুন দেখি, স্টার্ট করানো যায় কিনা। বলেই গাড়ি থেকে নামলেন অফিসার। বনেট খোলার দরকার হলো না। কানুবাবু চাবি ঘুরিয়ে সেলফ স্টার্টার টেপা মাত্র গাড়ি চড়াপ করে চালু হয়ে গেল। পুলিশ অফিসার জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, দেখছেন কি বলেছিলাম? কথাটি বলেই নিজের পেছনের জিপের দিকে চলে গেল। কানুবাবু সস্নেহে গাড়ি স্টিয়ারিংয়ে হাত বুলিয়ে বললেন, দূর বেটা, ভিতর ডিম কোথাকার। ভূত বলে যে কিছু হয় না জানিস না? ভয় একেবারে ঠান্ডা হয়ে গেলেই। শুনছিলেন ভূত বলে কিছু নেই, গল্প পাঠে শুভদীপ, কানুবাবুর চরিত্রে সৌম্য, ভোলাবাবুর কণ্ঠে সূর্য, মেয়ের চরিত্রে মৌমণি, অফিসারের ভূমিকায় অয়ন, আবহ সঙ্গীতে সূর্য, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন, পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও।